জনমত জরিপে বিএনপির এগিয়ে থাকার বিষয়টা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, বিএনপি এগিয়ে আছে। কিন্তু উল্টো যে বিষয়টা দেখা যাচ্ছে যে বিএনপির দীর্ঘদিনের যারা মিত্র ছিল তাদের মধ্যে একটা অসন্তোষ দেখা দিয়েছে, সাথে যুক্ত হয়েছে বিএনপির বিভিন্ন জায়গায় প্রার্থী নিয়ে একটা জটিলতা। এখন প্রশ্ন হলো, দীর্ঘদিন আপনারা একসঙ্গে আন্দোলন করেছেন, যারা যুগপৎ আন্দোলন করেছেন, এই সব কিছু মিলে সামনের নির্বাচনটাকে প্রথমে দলগত তারপরে জোটগতভাবে কোনো চ্যালেঞ্জ দেখছেন কিনা? প্রশ্ন যে আমাকে করেছেন এটাতে আমি একটু চিন্তিত। এই প্রশ্নের জবাব সবচেয়ে পাভেল ভালো দিতে পারবেন। পারবে দেবে এই প্রশ্ন জবাব না দেবেন, কিন্তু আগে উনি শুরু করলে আমার জন্য আবার বলতে সুবিধা হতো। কারণ একভাবে ধরেন আমি হচ্ছি সংক্ষুব্ধদের দলে, একভাবে ধরেন আমি হচ্ছি সংক্ষুব্ধদের দলে, মানে যাদের সাথে আপনি ডিফারেন্স হওয়ার কথা বলেছেন, ডিস্টেন্স হওয়ার কথা বললেন। আমি মান্না ভাই, আমি আপনাকে প্রশ্ন করছি, যেভাবে প্রশ্নটা এরকম যে মান্না ভাই নাগরিক ঐক্য সভাপতি, বাট আমি আপনাকে কথা বলি যে পুরো যে জোট দীর্ঘদিন থেকে আপনারা যুগপৎ আন্দোলন করেছেন, তাদের যদি মানে কয়েকজন নেতার নাম বলা যায়, তার মধ্যে আপনি একজন। আপনি সংক্ষুব্ধ হন বা সংক্ষুব্ধ না হন, সামনের দিনে কি কি চ্যালেঞ্জ হতে পারে সেটা সেই জায়গা থেকে মাহমুদুর রহমান আমার সংক্ষুব্ধ হওয়ার বিষয় না, বিষয়টা আমি বলছি, আপনি বললেন না যারা মিত্র ছিল বিএনপি তাদের কথা বলছি। সবার মধ্যে আমি বলছি আমি ওই দলের মধ্যে পড়ি হিসাব যদি করেন। আর এই সংক্ষুব্ধতা এরকম বলতেই পারেন যে বিএনপি কি আসে যায়, ভোট তো তারপরে হবে, আমরা সংক্ষুব্ধ থাকলেই কি আর ভোট নষ্ট হয়ে যাবে? এরকম তো না, এটাকেই ফ্যাক্টর বলছি না। আমি বলছিলাম যে আপনি যাকে প্রশ্ন করেছেন তিনিও সংক্ষুব্ধতার কথাই হয়তো বলবেন, কিন্তু আপনার মূল প্রশ্ন যেটা, সেটার মধ্যে যদি আমি যাই, সেটা আর একটা সাবজেক্ট। ওটার সাথে কিন্তু আপনার মানে বিএনপি আর কার সাথে কি আচরণ করলো, ভালো বা মন্দ, অন্যরা কি কারণে সংক্ষুব্ধ হলো, সঠিক বা বেঠিক, এগুলোর খুব কোনো সম্পর্ক নেই। যেমন আমি প্রায় ডে ওয়ান থেকে, মানে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেবার পর থেকে মানুষের মধ্যে প্রশ্ন দেখছি, ভোটটা কি হবে? আমি খুব কন্টিনিউয়াসলি বলে এসেছি যে ভোট হবেই। আমি এখনও বলছি ভোট হবেই। একটা প্রশ্নই আমি দেখি, সেটা হচ্ছে বেগম জিয়ার স্বাস্থ্য। একটু আগে যেটা আউট অফ দ্য ইয়ার বলছিলাম, সেটা বলছি কেন, ধরেন মানে দীর্ঘ সময় যে গণতন্ত্রের লড়াইটা হয়েছে, আমি শুধু আওয়ামী দুঃশাসনের 15 বছরের কথা বলছি না, তার আগে এরশাদ পিরিয়ড বলেন বা যেটাই বলেন, এই দীর্ঘ সময় ধরে যে গণতন্ত্রের জন্য আন্দোলন হয়েছে, সেখানে বেগম জিয়ার একটা অসাধারণ অবদান ছিল। উনি একভাবে বলা যেতে পারে যে এই আন্দোলনের মধ্যে দিয়েই গড়ে উঠেছেন, এবং ইমেজটা গড়ে উঠেছে একটা নীতিনিষ্ঠ আপসীর নেত্রী হিসেবে। এবং আরও একটা বিষয় আছে যে তিনি এবং তার স্বামী জিয়া রহমান যখন দেশের শাসনভারে ছিলেন, তখন পর্যন্ত দুটো মিলেই মানুষের মধ্যে তাদের মানে দলবাজি, মাস্তানি ইত্যাদি এগুলোর কোনো স্পর্শ ছিল না। ওনাদের ইমেজগুলো ওই অর্থে খুব ক্লিন ছিল। গত সরকার আমলে তারা যেই রকম করে, বিশেষ করে বেগম জিয়া নির্যাতিত হয়েছেন, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, জেল খেটেছেন, এবং ওখানে থাকতে থাকতেই অনেকে তাদের বিএনপির পক্ষ থেকে বলেন যে ওই কষ্টটা শেষ পর্যন্ত তার অসুস্থতা বাড়িয়ে দিয়েছে, এখন এই পরিস্থিতিতে আসছেন। মানুষ তাকে সহই নির্বাচনটা ভাবছে এখনও, কিন্তু উনি কি নির্বাচনে থাকতে পারবেন? আমার কাছে মনে হয় যে আল্লাহ তাকে সুস্থতা দান করুক, সবাই চাই, আমিও চাই, এবং ধরে নিচ্ছি উনি সুস্থ আছেন, কিন্তু সেই সুস্থতাটাও কতখানি? উনি কি আগের মতো অংশ নিতে পারবেন? না, নিতে পারবেন না। উনি আগের মতো মানুষের সাথে মিশতে পারবেন, যেতে পারবেন? মনে হচ্ছে না। এগুলো ডাক্তাররা বলতে পারবে ভালো, কিন্তু এই এতদিন ধরে যে রিপোর্টগুলো দেখছি, তাতে মানুষের মধ্যে শঙ্কা যাচ্ছে না। এবং মানুষ ধরেন যেমন আমাকে প্রশ্ন করে, ভাই উনি কি জীবিত আছেন, ভালো আছেন, কমই জিজ্ঞেস করে। কেন এই কথা জিজ্ঞেস করছেন? উনি জীবিত আছেন, তার অন্য কোনো রকম খবরে তো আপনারা জানতেন। কয় না, এমনি অনেক দিন ধরে তো কোনো খবর টবর পাই না। এই একটা শঙ্কা আছে যে কোনো বড় রকম যাতে বিপত্তি না হয়। দ্বিতীয় আর একটা কথা বলি, বেগম জিয়া মানে আজকে যে এরকম রিপোর্টটা বেশি পত্রিকায় দেখেছি, মিডিয়াতে, উনি আগের তুলনায় ভালো। হয়তো এমন হতে পারে যে এক্সপোর্টটা দেখবার পরে তাকে ফ্লাই করতে বলতে পারেন,
উনি গেলেন, তারেক রহমান তো আসছেন না, এটা এখন প্রায় সবাই মনে করে, তাই সেইভাবে আসছে। তো বেগম জিয়া নাই, তারেক জিয়া নাই, এই ইলেকশনটা স্টিয়ার করবে কি? এখন যারা আছেন, যেভাবে বিএনপির প্রার্থিতা নিয়ে সমস্যা পথে ঘাটে সবার সাথে দেখছি, এবং এই যে সংক্ষুব্ধতার কথা বললেন না, আমি এখানে আসবার আগে আমাদের মঞ্চের একটা মিটিং ছিল, গণতন্ত্র মঞ্চের। আমাদের মঞ্চের একটা শরিক দল জিএসডি, তার সভাপতির দায়িত্বে যিনি আছেন, মূল সভাপতি আব্দুর রবের স্ত্রী তানিয়া রব, ওই আসন থেকে রাবগতি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেখানে রীতিমতো সংঘাত চলছে, সভায় বাধা দিচ্ছে, এবং তার অভিযোগ করেছেন বিএনপির ব্যাপারে যে তারা এই বাধাটা দিচ্ছে, এবং সেই নিয়ে তারা প্রেস ক্লাবের সামনে একটা মানববন্ধন করেছে। এই রকম অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আসছে। চ্যালেঞ্জটা আমি এই মনে করি যে এই নির্বাচন কোনো রকমের নির্বাচন পাড়ি দেবার ব্যাপারটা হওয়া উচিত না। এই নির্বাচন দিয়ে আমরা একটা পরিবর্তনের সূচনা করতে চাই, যেটা গুণগত মানসম্পন্ন, যেটা আমরা সংস্কারের মধ্যে বলেছি যে একটা গণতন্ত্রের সৌধ নির্মাণ করবার জন্যে, সিঁড়ি তৈরি করবার জন্যে, পথ সুগম করবার জন্যে যেই রকম নির্বাচন হওয়া উচিত, আমরা সেই রকম নির্বাচন করতে চাই। চ্যালেঞ্জটা ওইখানে হতে পারে বলে মনে হয়। দিকে এই সমস্যার কথা বললাম, আরেকদিকে মান্না ভাই, আপনার কাছে কি কখনো মনে হচ্ছে এরকম কিনা যে শুধুমাত্র আপনাদের তো একটা বড় চ্যালেঞ্জ, দীর্ঘদিন ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, সেটা জয় অর্জন করেছেন, এবং যে ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে অনেক কিছু আপনাদেরকে ঠিক করতে হবে। আপনারা দীর্ঘদিন ফেসিবাদ বিরুদ্ধে আন্দোলন করেছেন, তো এই যে ঐক্যবদ্ধ আন্দোলন, যা শুধু নির্বাচন একটা হয়তো স্তর হতে পারে, এরপরে তো আরো অনেক কাজ আছে আপনাদের। এই যে ঐক্যবদ্ধ যারা ছিলেন তাদের মধ্যে যে ফাটল তৈরি হচ্ছে, সেটার মূল কারণ কি মনে করেন আপনি? না, ফাটল যেটা দেখে মানুষ কথাটা শুরু করেছে, এটা আমি বলবো এক ধরনের মিসকনসেপশন থেকে। কেন? আপনি ঐক্যবদ্ধ হয়েছিলেন স্বৈরতন্ত্রকে সরিয়ে দেওয়ার জন্য, সরে দিয়েছেন, ওইখানে আপনার মধ্যে কোনো মতান্তর ছিল না, ওখানে কোনো একটা বিষয় সবাই একমত। তাত্ত্বিক রাজনৈতিক বিতর্ক ছিল না। কিন্তু এখন আপনি ভোটের সামনে দাঁড়িয়েছেন, এখন ভোট মানে আপনি আমার বিপক্ষে তো দাঁড়িয়েছেন, তাহলে আপনার চেয়ে আমি যে ভালো, এটা জনগণকে বোঝাতে হবে, আমি বা আমার দল, তার মানে আপনার সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা এই জায়গায় আছে। আপনি আগের মতো ঐক্য চাইলে তো এটা হতে পারে না। না মানে এখানে যদি যোগ করি যে 2022 সালের পর থেকে, যেহেতু আপনাদেরকে আমরা কাভার করেছি, 22 সালের পর থেকে জামাতকে বিএনপি এক প্রকার অ্যাভয়েডই করছে। হ্যাঁ, যুগপৎ আন্দোলন হবার মূল রিজনটা ছিল জামাতকে বাদ দেওয়ার জন্য। আপনারা যা জামাতের বাইরে ঐক্যবদ্ধ ছিলেন, যুগপৎ আন্দোলন করেছেন, এই যে আপনারা কথা বলছেন যে কোনো রকম শুধুমাত্র নির্বাচনী বৈতরণী পান না, আপনাদের অনেক দূর পথ যেতে হবে, এটা আমি আপনাকে একেবারে ওই যুগপৎ আন্দোলনের নেতৃস্থানীয় লোক হিসেবে জিজ্ঞাসা করছি, সেখানে ব্যর্থতা কোথায় হচ্ছে? না, সেখানে ব্যর্থ হচ্ছে মানে আমরা যেরকম করে সংস্কার ভেবেছিলাম সেইভাবে তো সংস্কার প্রক্রিয়া এগোয়নি। আমাদের যে 31 দফা, তার ভিত্তিতে এতগুলো রাজনৈতিক দলের আলোচনা হয়নি। ওটা হচ্ছে সরকার দিয়েছে আমাদের কাছে একটা কোয়েশ্চেনিয়ার, যেটাকে তারা সেট বলছে, ওইটার উপরে আমরা মত দিয়েছি। এটা একদম আমাদের প্রস্তাবিত সংস্কারের সাথে এটার মিল নাই, ফলে ওই পথ ধরে আমরা এগোচ্ছি। এখন ওরকম বলা কিন্তু যথাযথ হবে না। এখন ধরেন নির্বাচনের পরে যে দলই ক্ষমতায় গেল, ধরেন বিএনপি গেল, বিএনপি কীরকম করে জিনিসটা করবে তার একটা নতুন কথা আসতেই হবে। মানে কেউ যদি তাকে এরকম করে বলে, এই যে সংস্কারের সময় এই কথা হয়েছে, তুমি তো এখান থেকে সরে গেলে, সরে যাওয়ার প্রশ্ন নেই, ডেভেলপমেন্টের প্রশ্ন আছে, আগের জায়গায় থাকবে না। ফলে ওই জায়গাতে গিয়ে বিএনপির সাথে আমার কি মত মিলবে নাকি মিলবে না, আমি বলতে আমি না, অন্য যে কোনো কারো, ওই আপনারা যারা একসঙ্গে ছিলেন আর কি, হ্যাঁ,